5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রতিবারই তারা বিশ্বকাপে যায় হট ফেভারিট হিসেবে এবং বেশ কয়েকজন স্টার প্লেয়ার স্পেশালি স্টার অ্যাটাকারদেরকে নিয়ে। অনেক বছর পর এবার মনে হচ্ছে যে ব্রাজিল বিশ্বকাপে হট ফেভারিট না বরং আন্ডারডগ হিসেবে যাচ্ছে। এইবারও তাদের দলে বেশ কিছু স্টার অ্যাটাকার আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি এই স্টার অ্যাটাকারদের পিছনে ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব এবার আছে, যেই কারণে ব্রাজিলকে হট ফেভারিটদের তালিকা এবং পিছনের দিকে রাখতে হচ্ছে। এবং হিস্টোরিক্যালি যদি দেখি, ব্রাজিল যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে যেত তাদের ফরওয়ার্ড লাইনে বেশ কয়েকজন স্টার প্লেয়ার থাকলেও এদের পিছনে যে মিডফিল্ডাররা খেলতো, এই মিডফিল্ডাররা কিন্তু সাইলেন্টলি অনেক ক্রুশাল রোল প্লে করতো। একটু পিছনের দিকে গিয়ে যদি 98 ওয়ার্ল্ড কাপের দিকে যাই, 98 ওয়ার্ল্ড কাপ ফাইনালের মেইন জিতানোর নায়ক হচ্ছে জিনেদিন জিদান, এবং ব্রাজিলের ব্যর্থতার পিছনে দায়ী করা হয় রোনালদো নাজারিওর সেই রহস্যময় ইনজুরিকে। বাট আমরা ভুলে যাই যে নাজারিওর পিছনে খেলা অ্যাটাকিং মিডফিল্ডের রিভালদো কিন্তু 98 ওয়ার্ল্ড কাপ ফাইনালে একদম নিষ্ক্রিয় ছিল, যেই কারণে রিভালদো কিন্তু ব্রাজিলে ফিরে অনেক ক্রিটিসিজম ফেস করে। এরপর 2002 বিশ্বকাপে গিয়ে সেই রিভালদো হয়ে যায় স্ট্রাইকার, কিন্তু রিভালদোর পিছনে খেলছিল আরেক স্ট্রাইকার রোনালদিনহো, যে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে একটা ভালো ক্রিয়েটিভ রোল প্লে করছে, এবং যেই কারণে ফ্রন্টে খেলা রিভালদো এবং রোনালদো বেশ কয়েক গোলে দেখা পেত। 2006-এ রোনালদিনহো তখন স্টার প্লেয়ার, বাট তার রোনালদিনহোর পিছনে কে খেলতো? কাকা খেলতো, সাবে জুনিনহো খেলতো, মানে ক্রিয়েটিভ প্লেয়ার কিন্তু ছিলই। 2010-এ সেই কাকা ছিল, 14-তে ছিল অস্কার, 18-তে ছিল ফিলিপে কোতিনহো। 22-এ যখন আসে ব্রাজিল স্কোয়াডে স্টার অ্যাটাকারের অভাব নেই, বড় ক্লাবে খেলা অনেক অ্যাটাকার ছিল, এবং যে ব্রাজিলের যে বেঞ্চের গরম নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল সোশ্যাল মিডিয়া ওই সময়, মানে অ্যাটাকারের অভাব ছিল না কিন্তু ব্রাজিলের। বেশিরভাগ অ্যাটাকার ছিল আবার কি, বেশিরভাগই ছিল টাচ লাইনে খেলা, ফাস্ট এবং ট্রিকি উইঙ্গার। কিন্তু ওই ব্রাজিলের 22-এর ব্রাজিল ল্যাকিংস ছিল মিডফিল্ডে একটা ভালো ক্রিয়েটিভ প্লেয়ার। সেই ক্রিয়েটিভ প্লেয়ারের অভাবটা পূরণ করছিল নেইমার জুনিয়র। সে বেশিরভাগ সময় নিচ থেকে খেলা শুরু করে, সেখান থেকে কিন্তু ভালো ভালো পাস দিত, যে এই পাসগুলো থেকে কিন্তু ব্রাজিল অ্যাটাকগুলো শুরু করতো এবং চান্স ক্রিয়েট করতো। এইবার এই আঞ্চলিকের টাইমে এসে কিন্তু ব্রাজিলের জন্য বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে কিন্তু মিডফিল্ডের ক্রিয়েটিভিটি। ভিনিসিয়াস, রিচার্লিসন, রাফিনহা, কুনহা, এদের পিছনে যে মিডফিল্ডাররা খেলবে তারা কিন্তু ইউরোপের টপ টায়ারে খেলা কোনো টপ ক্লাস ক্রিয়েটিভ মিডফিল্ডার না। এই ক্রিয়েটিভ মিডফিল্ডারদের কাজ হচ্ছে ফরওয়ার্ড লাইনে ভালো ভালো বল সাপ্লাই দেওয়া। এখন ভালো ভালো বল সাপ্লাই যদি না পায়, তাহলে ভিনি, রাফিনহা, কুনহা এরা কিন্তু ক্লাব লেভেলে যে পারফরমেন্স দিচ্ছে তারা কিন্তু ন্যাশনালে এমনিতেও দেওয়ার কথা না। তো এটার সলিউশন কি হইতে পারে? এটার সলিউশন হইতে পারে সেই 2022-এর স্টার প্লেয়ার নেইমারকে দল কোনোভাবে সেট করা। এই নেইমার মূলত শুরুর দিকে একজন লেফট টাচ লাইন উইঙ্গার থাকলেও সে কিন্তু এখন জাস্ট লেফট টাচ লাইন উইঙ্গার না, সে একজন ভালো প্লে মেকারও। তার পাসিং এবিলিটি কিন্তু টপ ক্লাস প্লে মেকার থেকে কোনোভাবেই কম না। এবং নেইমারের শেষ কয়েক বছর খেলা যদি আমরা নোটিশ করি, তাহলে দেখবো যে সে কিন্তু মিডফিল্ডে নিচে নেমে আসে, সেখানে বল কালেক্ট করে সেখান থেকে তার স্কিলের মাধ্যমে, ড্রিবলিং এর মাধ্যমে সে ডুয়েল জিতছে, সেখান থেকে ভালো ভালো পাস দিচ্ছে, এবং সেই পাসগুলোর মাধ্যমে থেকে ব্রাজিল অ্যাটাকে মুভ করছে। ঠিক এই প্লে মেকার নেইমারকে এখন খুব বেশি দরকার এই ব্রাজিল টিমে ভিনিসিয়াস, রিচার্লিসন, রাফিনহা, মার্টিনেল্লি এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এখন নেইমার যদি খেলে তাহলে ব্রাজিলের টিম ফরমেশনটা কেমন হতে হবে? ব্রাজিল নর্মালি আঞ্চলিকের আন্ডারে লাস্ট কয়েক ম্যাচে আমরা দেখছি যে 4-4-2-তে খেলতেছে, যেটা অফেন্সিভলি 4-2-4 হয়ে যায়, এবং হিস্টোরিক্যালি ব্রাজিল এই 4-2-4 খেলে অভ্যস্ত। এবং এটা নিঃসন্দেহে বলা যায় আনচেলত্তি যদি ব্রাজিলকে নিয়ে নকআউটে যেতে পারে, এবং নকআউটে যখন বিগ টিমগুলোকে সে ফেস করবে, সে ব্রাজিলের ট্রেডিশনাল অ্যাটাকিং ফুটবল বাদ দিয়ে সে কিছুটা ডিফেন্সিভ মাইন্ডেড 4-4-2 খেলাবে এবং ফোকাস করবে যে ব্রাজিল যাতে কাউন্টার অ্যাটাকে গোলগুলো আদায় করে নেয়। এখন ব্রাজিল যদি নকআউটে গিয়ে এই 4-4-2 সিস্টেমে ডিফেন্সিভ কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলে, ইন দ্যাট কেস নেইমার আসলে কিভাবে সেট করবে? একটু পিছনে গিয়ে 2006 সালের ফ্রান্সের দিকে যদি তাকাই, 2006 সালে ফ্রান্স নকআউট থেকে কিন্তু 4-4-2 ফরমেশনে খেলতো, যেই 4-4-2 ফ্রন্ট টুতে কিন্তু থাকতো জিদান এবং থিয়েরি অরি।
থিয়েরি ওরি একই সাথে সেন্টার ফরওয়ার্ড, লেফট উইঙ্গার বোথ রোলেই খেলতে পারতো, বাট জিদান কিন্তু ছিল ক্লাসিক নাম্বার 10 অ্যাটাকিং মিডফিল্ডার। আবার 4-4-2 এর দুই ওয়াইড মিডফিল্ডার কাম উইঙ্গার ছিল কিন্তু ফ্লোরেন্স মালুদা এবং ফ্রাঙ্ক রিবেরি। এখন বলতে পারেন যে জিদানকে ফরওয়ার্ড লাইনে খেলা, রিবেরি এবং মালুদাকে ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলা হতো, তাহলে এই সিস্টেমটা ক্লিক করতো কিভাবে? ফ্রান্সও মোটামুটি কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচেই খেলতো, কিন্তু দেখা যেত কি যখন তারা ডিফেন্ডিং করতো 4-4-2-তে, তখন ফ্রন্টে থাকতো জিদান এবং ওরি, এবং বলটা যখন উইন করতো তখন ওরি ফরওয়ার্ড রান মেক করতো, দুই উইং থেকে মালুদা এবং রিবেরিও ফরওয়ার্ড রান মেক করতো। বাট জিদান কি করতো, সে তার পজিশনে থেকে যেত অথবা একটু নিচে নেমে আসে মিডফিল্ডে থাকা ভিরি এবং মাকেলেগেলের সাথে সে লিঙ্ক আপ করতো এবং সেখান থেকে তার প্লে মেকিং শুরু করতো, লাইন মেকিং পাস দিত দুই উইংয়ে থাকা মালুদা কিংবা রিবেরিকে কিংবা একদম সামনে থাকা থিয়েরি ওরিকে। নেইমারকে আঞ্চলিক কাইন্ড অফ সেম স্টাইলে কিন্তু জিদানের মতো করে ব্রাজিলের 4-4-2 সিস্টেমে সেট করতে পারে। ফর এক্সাম্পল ধরে নেই যে 4-4-2 এর ফ্রন্টে থাকলো নেইমার এবং কুনহা, দুই উইংয়ে এক সাইডে হচ্ছে গিয়ে ভিনিসিয়াস আর এক সাইডে হচ্ছে গিয়া এইদার রাফিনহা। সো নেইমার ফ্রন্টেই থাকলো অফ দ্য বলে ডিফেন্ড করার সময়, নেইমারের সাথে কুনহাও থাকতে পারে কিংবা ভিনিসিয়াসও থাকতে পারে। যখন ব্রাজিল বলটা উইন করবে এবং একটা কাউন্টার অ্যাটাক শুরু করবে, তখন ভিনিসিয়াস, রাফিনহা, কুনহা এরা ফরওয়ার্ড রান মেক করবে, কিন্তু নেইমার কি করবে, সে নিচে নেমে আসবে। হোল্ডিং মিডে যদি ক্যাসেমিরো, গিমারেস কিংবা পাকেতা থাকে, তাদের সাথে লিঙ্ক আপ করে সেইখান থেকে তার বল প্লেয়িং স্কিল এবং পাসিং স্কিলটা কাজে লাগে। সে ভিনিসিয়াস, রাফিনহা, কুনহা এদেরকে সে ভালো কিছু থ্রু বল কিংবা লং পাস দিবে এবং সেখান থেকে কিন্তু খেলাটা ব্রাজিলের কাউন্টার অ্যাটাক শুরু হবে। এই একটা অ্যাপ্রোচে সেট করলে কিন্তু ব্রাজিলের মিডফিল্ডে যে ক্রিয়েটিভিটি, যে ল্যাকিংসটা আছে, সেইটা কিন্তু আনচেলত্তি কভার করতে পারবে। এবং এই কভার করার জন্য একমাত্র বেস্ট এই মুহূর্তে পসিবল অপশন হচ্ছে সেই পুরনো প্রিন্স নেইমার জুনিয়রকে টিমে সেট করে নিয়ে আসা এবং 2006 সালের ফ্রান্সের জিদানের মতো ক্রিয়েটিভ ক্লাসিক নাম্বার 10 হিসেবে তাকে খেলানো।